আজকের আলোচনায় আমরা যাই। আজকে আলোচনা করব জনসংখ্যা, মানব সম্পদ এবং আর্থিক কর্মসংস্থান এই বিষয়ের উপরে। চতুর্থ অধ্যায় আমাদের অর্থনীতি দ্বিতীয় পত্রের চতুর্থ অধ্যায়। আজকের আলোচনা শেষে তোমরা যা জানতে পারবে তা হলো জনসংখ্যার পরিমাপের ধারণা ব্যাখ্যা করতে পারবে, সূত্র ব্যবহার করে জনসংখ্যার ঘনত্ব নির্ণয় করতে পারবে, জনসংখ্যার নির্ধারক সমূহ বর্ণনা করতে পারবে। দেশের অর্থনীতিতে জনসংখ্যা বৃদ্ধির প্রভাব বিশ্লেষণ করতে পারবে। বাংলাদেশে জনসংখ্যা নিয়ন্ত্রণে গৃহীত কর্মসূচির কার্যকারিতা মূল্যায়ন করতে পারবে। পৃথিবীর শ্রেষ্ঠ জীব হচ্ছে মানুষ। মানব সভ্যতার ক্রমবিকাশের সাথে সাথে বহুমুখী সমস্যার আবর্তে জনসংখ্যা বিষয়ক আলোচনার সূত্রপাত হলেও তা কখন ঘটে নির্দিষ্ট করে বলা কঠিন। মানুষ প্রকৃতির সৃষ্টি এবং সমাজের স্রষ্টা। প্রকৃতির বিভিন্ন উপাদানগুলো সম্পর্কে আমরা সবাই জানি এবং মানুষ আমরা যারা প্রকৃতির সৃষ্ট এবং আমাদের তৈরি যেসব সৃষ্টি আছে সেই বিষয়গুলো সম্পর্কে আমরা অবগত আছি। সমাজ একটি জটিল সত্তা যা মানুষ ও মানুষের মধ্যে এবং তাদের পরিবার ও পারস্পরিক প্রতিক্রিয়ার ভেতর দিয়ে এর উদ্ভব হয়েছে। তাই যে কোনো দেশের জাতীয় আয় উৎপাদনের দুটি মৌলিক উপাদান হল প্রকৃতি ও জনসংখ্যা। শুধু প্রাকৃতিক সম্পদের প্রাচুর্যেই কোনো দেশে সমৃদ্ধি ডেকে আনে না। দেশের প্রাকৃতিক সম্পদকে কাজে লাগিয়ে অর্থনৈতিক উন্নয়নের গতি বৃদ্ধি করতে হলে দক্ষ জনশক্তির পর্যাপ্ত যোগান অপরিহার্য। সুপ্রিয় শিক্ষার্থী, একটি দেশের জনসংখ্যা এবং প্রাকৃতিক সম্পদের উপরে যে প্রতিক্রিয়াগুলো হয় এবং সেই প্রতিক্রিয়ার ফলাফল বা সাফল্য যাই বলি না কেন আমরা, সেটা হচ্ছে ওই দেশের অর্থনৈতিক উন্নয়ন। প্রকৃতি এবং মানুষ, প্রাকৃতিক সম্পদ এবং দক্ষ মানব সম্পদ, এই দুয়ের সম্মিলিত প্রচেষ্টাই একটি দেশকে অর্থনৈতিকভাবে সমৃদ্ধির শিখরে পৌঁছে দিতে পারে। তো জনসংখ্যা একটি দেশের জন্য চালিকা শক্তি আমরা বলতে পারি। সেই জনসংখ্যার পরিমাপ আমরা কীভাবে করি? জনসংখ্যার একটি নির্দিষ্ট বছরে কোনো দেশের সমগ্র বা উক্ত এলাকার মানুষের জন্ম, মৃত্যু, বয়স, বিবাহ, লিঙ্গ, পেশা, বর্ণ, স্থানান্তর, কর্মশক্তি, হার, জাতীয়তা ইত্যাদি সম্পর্কে মানুষের যাবতীয় পরিসংখ্যানই হল জনবিজ্ঞান জনিত এবং তথ্যসমূহ বিন্যস্ত করা বা সাজিয়ে হিসাব করাই হচ্ছে উক্ত দেশের বা ওই সময়ের জনসংখ্যার পরিমাপ। জনগণের বিভিন্ন ঘটনা ও প্রত্যাশা সম্পর্কে সংগৃহীত তথ্যগুলোকে জনবিজ্ঞানজনিত ঘটনা বলা হয়। সপ্তদশ শতকে সর্বপ্রথম জন গ্র্যান্ট পরিসংখ্যান তথ্যের মাধ্যমে লন্ডন নগরীর জনসংখ্যার একটি সুশৃঙ্খল হিসাব উপস্থাপন করেন। এ কারণে তাকে আধুনিক জনবিজ্ঞানের মূল প্রবক্তা বলা হয়। জনবিজ্ঞানজনিত বিভিন্ন তথ্যের ঘটনা এবং উপাদান সমূহগুলো আমরা দেখব যে কী কী আছে। সেখানে আছে জীবন্ত শিশুর জন্মগ্রহণ। জীবন্ত শিশুর জন্মগ্রহণ আমরা শুরুতেই বলছি যে জনসংখ্যার পরিমাপ। জনবিজ্ঞানজনিত যে বিষয়গুলো আছে, অর্থাৎ জনবিজ্ঞানজনিত বিভিন্ন ঘটনা এবং তথ্যের কথা আমরা বলি যে প্রথমে আছে কি জীবন্ত শিশুর জন্মগ্রহণ, পরবর্তীতে আছে মৃত শিশু
শিশু জন্ম, তারপরে আছে ভ্রূণ অবস্থায় মৃত্যু, পরবর্তীতে আছে নবজাতক শিশুর মৃত্যু, তারপরে আছে হচ্ছে জন্মোত্তর শিশু মৃত্যু, পরবর্তীতে আছে শিশুকাল, আছে প্রাপ্তবয়স্ক, তার পরবর্তীতে আছে বিবাহ, সর্বশেষ যে পয়েন্টটি আছে সেটি হচ্ছে অভিবাসন। এই বিষয়গুলো হচ্ছে জনবিজ্ঞানজনিত উপাদান সমূহ। আমরা বলি যে জনবিজ্ঞানজনিত তথ্যের বিভিন্ন ঘটনা এবং প্রবাহ উপাদানগুলো আমরা বলে আলোচনা করলাম। যে প্রথমে আছে জীবন্ত শিশুর জন্মগ্রহণ, আছে মৃত শিশুর জন্ম, ভ্রূণ অবস্থায় শিশুর মৃত্যু, নবজাতক শিশুর মৃত্যু, জন্মোত্তর শিশু মৃত্যু, শিশুকাল, প্রাপ্তবয়স্ক, বিবাহ এবং সর্বশেষ যে বিষয়টি আছে সেটি হচ্ছে অভিবাসন। তথ্য সংগ্রহ পদ্ধতি। আমরা জনসংখ্যা পরিমাপ করার ক্ষেত্রে যে বিষয়টি সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে তথ্য সংগ্রহ পদ্ধতি। আমরা তথ্য সংগ্রহ পদ্ধতির বিষয়গুলো আলোচনা করব। তথ্য সংগ্রহ পদ্ধতি, তথ্য সংগ্রহ পদ্ধতি, তথ্য সংগ্রহ পদ্ধতি। তথ্য সংগ্রহ পদ্ধতির প্রথমে আছে জাতীয় আদমশুমারি পদ্ধতি। তারপরে যে বিষয়টা আছে জাতীয় নিবন্ধন পদ্ধতি, জাতীয় নিবন্ধন পদ্ধতি। তারপরে আছে হচ্ছে বিশেষ নমুনা জরিপ, বিশেষ নমুনা জরিপ, প্রাক্কলন কৌশল। প্রিয় শিক্ষার্থী, আমরা এখানে দেখলাম যে জনসংখ্যা পরিমাপের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে তথ্য সংগ্রহ পদ্ধতি। আমরা জনসংখ্যার ব্যাপারে বিভিন্ন তথ্য কিভাবে সংগ্রহ করব। প্রথমে আছে জাতীয় আদমশুমারি পদ্ধতি, তারপর আছে জাতীয় নিবন্ধন পদ্ধতি, বিশেষ নমুনা জরিপ, তারপর আছে প্রাক্কলন কৌশল। তো জাতীয় আদমশুমারি পদ্ধতিতে আমরা কিভাবে জনসংখ্যা গণনা করে থাকি, যে কোনো একটি দেশে বা স্থানের জনসংখ্যার পরিমাপ কত তা জানার জন্য আদমশুমারি হলো সবচেয়ে উৎকৃষ্ট পন্থা। জাতিসংঘের পরিসংখ্যান দপ্তরের সংজ্ঞা অনুযায়ী আদমশুমারি হলো কোনো নির্দিষ্ট দেশে বা স্থানের একটি নির্দিষ্ট সময়ের সকল ব্যক্তি, আর্থিক ও সামাজিক তথ্যাদির সংগ্রহ, সংকলন এবং প্রকাশনা সামগ্রিক প্রক্রিয়া। প্রিয় শিক্ষার্থী, জনসংখ্যার পরিমাপের আদমশুমারি পদ্ধতি সর্বাধিক গ্রহণযোগ্য পদ্ধতি বলে গণ্য করা হয়। আদমশুমারি গণনার পদ্ধতি 4 ধরনের হয় বা চার প্রকারের হয়। আমরা সেই বিষয়গুলো এখন দেখব। প্রথমে কি আছে? প্রথমে আছে হচ্ছে এই জাতীয় আদমশুমারির পদ্ধতি। যদি আমরা বলি এখানে জনসংখ্যা গণনার পদ্ধতি 4 ধরনের আছে। প্রথমে আছে হচ্ছে প্রত্যক্ষ গণনা পদ্ধতি, প্রত্যক্ষ গণনা। তারপরে আছে হচ্ছে পরোক্ষ গণনা, পরোক্ষ গণনা। তারপরে আছে হচ্ছে প্রকৃত গণনা। সর্বশেষ যেটা আছে সেটা হচ্ছে বৈধ গণনা।
যেহেতু আদমশুমারিকে বলা হয় জনসংখ্যা গণনার সর্বোৎকৃষ্ট পন্থা, এবং সেই আদমশুমারির জন্য আদমশুমারি গণনার আবার 4টি পদ্ধতি আছে। একটা হচ্ছে প্রত্যক্ষ গণনা, তারপর হচ্ছে পরোক্ষ গণনা পদ্ধতি, প্রকৃত গণনা, এবং হচ্ছে বৈধ গণনা। আমরা দেখব প্রত্যক্ষ গণনা পদ্ধতিটা কি। যে এই পদ্ধতিতে অফিসিয়াল গণনাকারীগণ প্রত্যক্ষ অনুসন্ধানের ভিত্তিতে তথ্য প্রকাশ করে সেগুলো প্রাক নির্বাচনী তালিকায় অন্তর্ভুক্ত করা হয়। পরোক্ষ গণনা কোনটা? যে এই পদ্ধতিতে গণনা ডাকযোগে গণনাকারী বা সংবাদদাতার কাছে পাঠানো হয়, দাতা প্রয়োজনীয় তথ্য ফর্ম পূরণ করে ফেরত পাঠান। এই পদ্ধতি 1955 সালে জাপানে ব্যবহৃত হয়েছিল, কিন্তু তখন যুক্তরাষ্ট্র, সোভিয়েত ইউনিয়ন এবং ভারতে প্রত্যক্ষ পদ্ধতি ছিল অনুকূল। আমরা 3 নম্বরে যে পদ্ধতির কথা বলছি সেটা হচ্ছে প্রকৃত গণনা, অর্থাৎ রিয়েল ইনুমিনেশন। অর্থাৎ এই পদ্ধতির সাহায্যে নির্দিষ্ট সময়ে যেখানে অবস্থানরত সেখানেই গণনা করা হয়। এবং সর্বশেষ যে আমরা পয়েন্টটি বললাম সেটা হচ্ছে বৈধ গণনা। বৈধ গণনা কি? যে যখন কোনো লোককে স্বাভাবিক বাসস্থানে শুধুমাত্র গণনা করা হয়। বাংলাদেশে 2001 সালে পর 2011 সালে আদমশুমারি অনুষ্ঠিত হয় এই বৈধ গণনার মাধ্যমে। আদমশুমারি গণনার সময় খেয়াল রাখতে হবে যেন কোনো ব্যক্তি দুইবার গণনার অন্তর্ভুক্ত না হয়। অস্থায়ী ভাসমান লোকের পেশা নির্বাচন, তাদের নিকট হতে তথ্য পাওয়া কঠিন। গণনাকারী নিজেও অদক্ষ বা অযোগ্য হতে পারে, আবার অশিক্ষিত লোকের নিকট হতে সঠিক তথ্য পাওয়াও দুষ্কর। শুমারির আওতা, পরিধি নির্ণয়, প্রাপ্ত তথ্যে শ্রেণীবিন্যাসেও ত্রুটি থাকতে পারে। এছাড়া ভৌগোলিক বিচ্ছিন্নতা, বিরূপ আবহাওয়া, যোগাযোগ সংকট, সম্পদের অপ্রতুলতা এবং উত্তরদাতার অনীহা, সংকোচ ইত্যাদি বাধাও আসতে পারে বা বাধা থাকে। প্রিয় শিক্ষার্থী, আমরা দ্বিতীয় পদ্ধতির কথা বলছি, জাতীয় নিবন্ধন পদ্ধতি। জাতীয় নিবন্ধন পদ্ধতিটা কি? সেটা হলো যে জাতীয় নিবন্ধন পদ্ধতি বিষয়টি ব্যাপক হারে নিবন্ধন বোঝায়। জন্ম, মৃত্যু, মৃতজাত শিশু, বিবাহ বিচ্ছেদ, বিপত্নিক এবং পৃথক বাস ইত্যাদি ঘটনা নথিবদ্ধকরণের রীতিকে নিবন্ধীকরণ বলা হয়। এসব ঘটনা ব্যক্তির জীবন, মৃত্যুবরণ এই দুইয়ের মাঝামাঝি তার সমাজ জীবন এবং মর্যাদা পরিবর্তনের সাথে সম্পর্কিত। নিবন্ধনকরণ সর্বপ্রথম 1836 সালে ইংল্যান্ডে শুরু হয়েছিল। জন্ম নিবন্ধনে ব্যর্থতার জন্য 1874 সালে ইংল্যান্ডে জরিমানা বিধান চালু হয় এবং 1926 সাল থেকে বাধ্যতামূলকভাবে মৃত শিশুর জন্মগ্রহণ নিবন্ধনকরণ প্রথা চালু হয়। এবং 1748 সালে সুইডেনে জনসংখ্যার রেকর্ড লিপিবদ্ধ করার আইন পাস করা হয়। তাই সুইডেন প্রয়োজনীয় পরিসংখ্যানের অগ্রদূত হিসেবে সম্মানের দাবিদার। আমেরিকায় 1946 সালে প্রয়োজনীয় পরিসংখ্যান কার্যালয় স্থাপন করা হয়। শিক্ষার্থী বন্ধুরা, পরবর্তীতে আমরা যে বিষয়টি দেখলাম সেটি হচ্ছে বিশেষ নমুনা জরিপ। বিশেষ নমুনা জরিপটা কি? যে জনসংখ্যা সংক্রান্ত ডাটা সংগ্রহের জন্য নমুনা জরিপ হচ্ছে একটি গুরুত্বপূর্ণ পদ্ধতি। এটি নির্ভর করে আদর্শ জনসংখ্যা হতে নেয়া নমুনা সংগ্রহের উপর। সাধারণত স্বল্প সংখ্যক দক্ষ স্টাফ কর্তৃক এই পছন্দ করা জরিপ করা হয়। এই তথ্য তালিকা আকারে সাজানো, ব্যাখ্যা বিশ্লেষণ করা এবং প্রকাশ করা হয়। এই নমুনা জরিপ খুব দ্রুত এবং কম ব্যয় সম্পন্ন হতে পারে। এক্ষেত্রে যে ত্রুটি থাকতে পারে তা নমুনা যাচাইয়ের মাধ্যমে সন্তোষজনকভাবে নিয়ন্ত্রণে আনা সম্ভব। তো শিক্ষার্থী বন্ধুরা, সর্বশেষ বিষয়টি আমরা দেখতে যে গুরুত্বপূর্ণ হয় সেটা হচ্ছে প্রাক্কলন কৌশল। প্রাক্কলন কৌশলটি এই পদ্ধতিতে কোনো অঞ্চলে জনসংখ্যা সম্পর্কে যা কিছু যৎসামান্য তথ্য পাওয়া যায় সেগুলোকে ব্যবহার করে সাদৃশ্যপূর্ণ অন্য কোনো অঞ্চলে জনসংখ্যার বৈশিষ্ট্যাদি জ্ঞান প্রয়োগ বা প্রক্ষেপ করা হয়। এতে অনেক ভুলভ্রান্তির অবকাশ থাকলেও যে কোনো প্রকার তথ্যের অনুপস্থিতিতে অন্তত এ ধরনের অনুমিত তথ্যের আলোকে সংশ্লিষ্ট ব্যক্তি বা গবেষক কিছুটা নির্ভরযোগ্যতার সাথে ফলাফল নির্ণয় করতে পারে।
তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আমাদের তথ্য সংগ্রহের যে 4 ধরনের পদ্ধতি, সেই 4 ধরনের পদ্ধতির উপরে বিস্তর আলোচনা। আমরা এখন যে বিষয়টি আলোচনা করব সেটা হচ্ছে প্রজনন ও মৃত্যু সংখ্যা পরিমাপ করা। আমরা কিভাবে প্রজনন ও মৃত্যু সংখ্যা পরিমাপ করব সেই বিষয়গুলো এখন দেখব। শিক্ষার্থী, প্রজনন ও মৃত্যু সংখ্যা আমরা কিভাবে পরিমাপ করব? কোনো নির্দিষ্ট সময়ে একটি দেশের একটি নির্দিষ্ট সময়ের কথা যদি বলা হয়, যে একটি দেশে একটি নির্দিষ্ট সময়ে কোনো একটি অঞ্চলের কথা হতে পারে যে নির্দিষ্ট পরিমাণ জনসংখ্যার সাথে প্রজননের হারমানটি সম্পর্কিত, যে একটি নির্দিষ্ট অঞ্চলে বা একটি নির্দিষ্ট দেশে একটি নির্দিষ্ট সময়ে কি পরিমাণ শিশু জন্মগ্রহণ করলো, এই বিষয়টি হচ্ছে প্রজনন ধারণার সাথে সম্পর্কিত। এই হার নিবন্ধীকরণ, সুমারি বা সাধারণ জরিপ যে কোনো তথ্যের উপর ভিত্তি করে পরিমাপ করা হয়। পক্ষান্তরে এই মৃত্যু সংখ্যা হল পর্যায়ক্রমিক ও ধারাবাহিক একটি ক্ষয়শক্তি। ইহা জনসংখ্যার যে কাঠামো পরিবর্তন ও সামাজিক পরিবর্তনের বড় শক্তি হিসেবে কাজ করে। প্রজনন এবং মৃত্যু সংখ্যা পরিমাপের অনেক পদ্ধতি রয়েছে, কিন্তু বাংলাদেশের যে পরিসংখ্যান ব্যুরো রয়েছে তারা তাদের মতে পরিসংখ্যান ব্যুরোর মধ্যে স্থূল জন্মহার, যেটাকে বলা হয় প্রজনন হার বা স্থূল মৃত্যুহার পদ্ধতি এক্ষেত্রে ব্যবহার করেন, অর্থাৎ স্থূল জন্মহার এবং স্থূল মৃত্যুহার পদ্ধতি ব্যবহার করেন আমাদের প্রজননের হার ক্ষেত্রে, প্রজনন এবং মৃত্যু সংখ্যা পরিমাপের ক্ষেত্রে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো হিসেব অনুযায়ী অশোধিত বা স্থূল জন্মহার বা যেটাকে আমরা বলি প্রজনন হার, সিডিআর, গ্রোথ বার্থ রেট, সিডিআর সংক্ষেপে বলবো সিডিআর, গ্রোথ বার্থ রেট, সিডিআর হচ্ছে সিডিআর গ্রোথ বার্থ রেট, আর হচ্ছে সিডিআর গ্রোথ রেট, হচ্ছে স্থূল জন্মহার, আরেকটি হচ্ছে স্থূল মৃত্যু হার। স্থূল জন্মহার এবং স্থূল মৃত্যু হার। শিক্ষার্থী বন্ধুরা, স্থূল জন্মহারটা কি? আমরা কিভাবে স্থূল জন্মহারটা বের করবো বা আমরা স্থূল জন্মহার বলতে কি বুঝি? জন্মহারের বিভিন্ন পদ্ধতির মধ্যে অশোধিত বা স্থূল জন্মহার খুবই গুরুত্বপূর্ণ। কোনো নির্দিষ্ট সময়ে তালিকাভুক্ত জীবিত মোট জনসংখ্যা ওই নির্দিষ্ট সময়ের মধ্যবর্তী সময়ের মোট জনসংখ্যার অনুপাতকে 1000 দ্বারা গুণ করলে স্থূল বা অশোধিত জন্মহার পাওয়া যায়। আমরা একটি নির্দিষ্ট সূত্রের সাহায্যে আমরা এটি ব্যবহার করতে পারি, যেমন CBR is equal to summation B is equal to summation of B into 1000, অর্থাৎ summation B divided summation B into 1000। এই সূত্র প্রয়োগ করে আমরা স্থূল জন্মহার বের করতে পারি। আমরা সামেশন B দ্বারা কি বোঝানো হয়? এখানে আমরা সামেশন B দ্বারা বোঝাবো, তো সামেশন B is equal to নির্দিষ্ট বছরের মোট জীবিত জন্মসংখ্যা, সামেশন কি হচ্ছে নির্দিষ্ট বছরের মধ্য সময়ে মোট জনসংখ্যা, অর্থাৎ সামেশন বি হচ্ছে নির্দিষ্ট বছরের মোট জীবিত জনসংখ্যা,
আমরা আমাদের জন্ম সংখ্যাকে বোঝানো হয়, আর পি দ্বারা হচ্ছে পপুলেশন অর্থাৎ নির্দিষ্ট বছরের মধ্য সময় মোট জনসংখ্যাকে বোঝানো হচ্ছে। এই সূত্র প্রয়োগ করে আমরা স্থূল জন্মহার বের করতে পারি। আমরা যদি মনে করি যে বাংলাদেশে 2019 সালে মোট জনসংখ্যা 2019 সালে বাংলাদেশে 20 লক্ষ জীবিত শিশু জন্মগ্রহণ লাভ করে এবং উক্ত বছরের মধ্য সময়ের মোট জনসংখ্যা হচ্ছে 18 কোটি। তাহলে ওই বছরের মোট জনসংখ্যা বা ওই বছরের জনসংখ্যা বৃদ্ধির হার প্রতি হাজারে কত হবে সেটা আমরা বের করতে পারি। যেমন আমরা 2018 সালের কথা বলছি, সিবিআর এর জায়গায় যদি আমরা বলি যে এখানে সামেশন বি আমরা বলছি যে 20 লক্ষ, অর্থাৎ 2018 সালে বা 2019 সালে 20 লক্ষ শিশু জন্মগ্রহণ করে, 20 লক্ষ শিশু জীবিত জন্মগ্রহণ করে। এবং আমরা বলছি যে 2019 সালে বাংলাদেশের মোট জনসংখ্যা বা মধ্যে আমরা বলছি যে 18 কোটি। এইভাবে আমরা 1000 into 1 এইভাবে আমরা জনসংখ্যা স্থূল জন্মহার এটা আমরা বের করতে পারি। এর পরবর্তীতে আমরা যে বিষয়টা বলবো যে স্থূল মৃত্যুর হার আমরা কিভাবে বের করব। একই বিষয়, শুধুমাত্র সিবিআর এর জায়গায় সিডিআর আমরা ব্যবহার করব এবং আমাদের মোট জীবিত শিশুর জায়গায় আমাদের মৃত শিশু জন্মগ্রহণ কতজন মৃত শিশু মৃত্যু লাভ করে তার মৃত্যুবরণ করে সে বিষয়গুলো উঠে আসবে। অর্থাৎ সিডিআর মানে স্থূল মৃত্যুর হার যেটাকে বলে প্রো ডেথ রেট, কোনো জনসমষ্টি প্রতি বছরে প্রতি হাজারে মোট যত লোক মৃত্যুবরণ করে তাকে বলে অশোধিত বা স্থূল মৃত্যু হার। ডেভিড এইচ হেয়ার বলেন যে অশোধিত মৃত্যু হার হল নির্দিষ্ট বছরের মধ্য সময় কোনো জনসমষ্টির সাথে প্রতি হাজারে মৃত্যুর সংখ্যা অনুপাত। অর্থাৎ আমরা সিডিআর যদি বলি, যে সিডিআরটা আমরা কীভাবে বের করব, সিডিআর ইজ ইকুয়াল টু সামেশন অফ জি ইনটু 1000। সামেশন জিটা হচ্ছে নির্দিষ্ট বছরে মোট মৃত্যু সংখ্যা, আর সামেশন কি হচ্ছে নির্দিষ্ট বছরের মধ্য সময় মোট জনসংখ্যা। অর্থাৎ এই সূত্র ব্যবহার করে আমরা স্থূল মৃত্যুর হার বের করতে পারি। আমরা বলতে পারি যে সাধারণভাবে মৃত্যুর হার নির্ণয়ের ইহা অত্যন্ত সহজ পদ্ধতি হলেও বছরের শুরু এবং শেষে মৃত্যুর হার এবং আকস্মিক ঘটনার হার নির্দেশ করতে পারে না। এটি বছরের মধ্য সময়ের একমাত্র মৃত্যুর হার নির্দেশ করতে পারে। আমরা স্থূল জন্মহার যেভাবে এক উদাহরণের সাহায্যে বলছিলাম যে 2019 সালে 20 লক্ষ শিশু জন্মগ্রহণ করেছিল এবং 2019 সালে মধ্য সময়ে মোট জনসংখ্যা ছিল 18 কোটি। সেই একই উদাহরণ দিয়ে তোমরা এখানে বের করতে পারো যে 2019 সালে বাংলাদেশে 20 লক্ষ শিশু মৃত্যুবরণ করে বা 20 লক্ষ লোক মৃত্যুবরণ করে এবং উক্ত বয়সে আমরা যদি বলি, উক্ত বছরে আমরা যদি বলি যে বাংলাদেশের লোক সংখ্যা ছিল 18 কোটি, তাহলে সেই 20 লক্ষ এবং 18 আমরা এইভাবে গুণ দিয়ে সেটা বের করতে পারি। এভাবে আমরা এই সূত্র উদাহরণের সাহায্যে আমরা বের করতে পারি কীভাবে আমাদের স্থূল মৃত্যুর হার আমরা কীভাবে বের করব। সুতরাং শিক্ষার্থী বন্ধুরা, সিডিআর এবং সিডিআর স্থূল জন্মহার এবং স্থূল মৃত্যু হার সম্পর্কে আমরা জানলাম। আমরা জানবো এখন স্বাভাবিক বৃদ্ধির হার, জনসংখ্যার যে স্বাভাবিক বৃদ্ধি হয় এনজিআর অর্থাৎ নর্মাল গ্রোথ রেট আমরা কীভাবে জানবো। নর্মাল গ্রোথ রেট শিক্ষার্থী বন্ধুরা, আমরা স্বাভাবিক বৃদ্ধির হার জানবো, জনসংখ্যার স্বাভাবিক বৃদ্ধির হার যেটাকে আমরা বলি এনজিআর অর্থাৎ নর্মাল গ্রোথ রেট। এনজিআর আমরা কীভাবে বের করব,
যে কোনো নির্দিষ্ট জনসংখ্যার জন্মহার এবং মৃত্যুহারে যখন পার্থক্য আমরা পাবো, সেই পার্থক্য পেলে সেই পার্থক্যের জনসংখ্যার স্বাভাবিক বৃদ্ধির হার বলতে হবে। কোনো নির্দিষ্ট বছরে এই হার নির্ণয় করা গেলেও সাধারণত এটি গতীয় অর্থে অর্থাৎ কয়েক বছরের জনসংখ্যার বৃদ্ধির ধারা বোঝাতে স্বাভাবিক বৃদ্ধির হার ধারণাটি ব্যবহৃত হয়। এতে শতকরা হার হিসাবে দেখানো হয়। যেমন আমরা এমজিআর ইজিকল বলতে পারি জন্মহার মৃত্যুহার জন্মহার এবং মৃত্যুহারের পার্থক্যকে আমরা 1000 দিয়ে ভাগ করে সেটাকে আমরা যখন শতক দিয়ে গুণ দেব তখন আমরা স্বাভাবিক গ্রোথ রেট যেটা অর্থাৎ এনজিআর অর্থাৎ নর্মাল গ্রোথ রেট সেটা আমরা পাব। জনসংখ্যা বৃদ্ধির হার যেটাকে আমরা বলি প্রিয় শিক্ষার্থী, আমরা এনজিআর জানলাম, এখন আমরা জানবো পিজিআর। পিজিআর মানে হচ্ছে পপুলেশন গ্রোথ রেট। পিজিআরটা আমরা কীভাবে নির্ণয় করবো? যে আমরা পিজিআর থেকে আগে খুঁজে নিই, সেটা হচ্ছে যে শুধুমাত্র কোনো দেশের জন্মহার ও মৃত্যুহারের পার্থক্য দ্বারাই আমরা জনসংখ্যা বৃদ্ধির হার নির্ণয় করতে পারি না বা নির্ণয় করা যায় না, নির্ণয় করা হয় না, এরকম আমরা বলতে পারি। কারণ উক্ত দেশে অনেক মানুষ যেমন বিদেশে যেতে পারে, আবার পরাপর দেশ হতে অনেক মানুষ উক্ত দেশে আসতে পারে। তাই জনসংখ্যা বৃদ্ধির হার নির্ণয় স্বাভাবিক বৃদ্ধির হারের সাথে বহিরাগমন এবং বহির্গমন হার এই দুটো বিষয় অন্তর্ভুক্ত করা খুবই প্রয়োজন। সেজন্য আমরা জন্মহার এবং মৃত্যুহারের সাথে বহিরাগমন এবং বহির্গমন এই বিষয়গুলো আমরা যুক্ত করেছি। অর্থাৎ বহিরাগমন এবং বহির্গমন এই দুটি বিষয় যদি আমরা যুক্ত না করি তাহলে জনসংখ্যার যে স্বাভাবিক গ্রোথ রেট সেটা আমরা সঠিক ফলাফল বা সঠিক গুরুত্ব আমরা পাবো না। সেজন্য পিজিআর ইজিকুল টু আমরা দেখাইছি যে জন্মহার যোগ বহিরাগমন হার বিয়োগ মৃত্যুর হার প্লাস বহির্গমন ডিভাইডেড 1000 ইন্টু 100। অর্থাৎ আমার দেশে একটি নির্দিষ্ট সময় যে পরিমাণ শিশু জন্মগ্রহণ করলো তার সাথে বিদেশ থেকে যেসব মানুষ আমার দেশে আসলো সেটা যুক্ত হবে। বিয়োগ হবে কোনটা? মৃত্যু হার প্লাস আমার দেশ থেকে যেসব লোক বিদেশে চলে গেল বা পানি দিল সেই বিষয়টা বহির্গমনটা কী হবে? মৃত্যু হারে যুক্ত হবে। সেই দুটো বিষয়ের পার্থক্যটা আমরা 1000 দ্বারা ভাগ করে 100 দ্বারা যখন গুণ করবো তখন আমরা পাবো পিজিআর অর্থাৎ পপুলেশন গ্রোথ রেট। এছাড়াও শূন্য জনসংখ্যা বৃদ্ধি অর্থাৎ জিরো পপুলেশন গ্রোথ রেট জেপিজি এটাকে বলা হয় জিরো পপুলেশন গ্রোথ। আমরা জেপিজি নামে যেটা বলি যে জিরো পপুলেশন গ্রোথ ধারণাটি জনসংখ্যার একটি নির্ধারণ। এটি স্থূল জন্মহার অর্থাৎ সিডিআর এবং সিবিআর অর্থাৎ সিবিআর ও সিডিআর পার্থক্যতে সৃষ্টি যার মান 0 অর্থাৎ জেপিজি কখন হবে? অর্থাৎ সিবিআর মাইনাস সিজিআর যখন 0 হবে তখন কোনো দেশের জনসংখ্যা বৃদ্ধির হার 0 হলে বলা যায় যে উক্ত দেশের জনসংখ্যা স্থিতি অবস্থায় আছে। প্রিয় শিক্ষার্থী, আজকের ক্লাসে আলোচনা শেষে তোমাদের কিছু বাড়ির কাজ থাকবে, সেই বাড়ির কাজগুলো তোমরা এক নজরে দেখে নাও। সেগুলো হচ্ছে প্রথমে হচ্ছে আদমশুমারি কি, 2 নম্বর হচ্ছে স্থূল জন্মহার ও স্থূল মৃত্যুহার কি, পরবর্তীতে আছে জনসংখ্যার ঘনত্ব কিভাবে পরিমাপ করা যায়, মৃত্যুর হার কিভাবে জনসংখ্যাকে প্রভাবিত করে ব্যাখ্যা, অধিক জনসংখ্যা কিভাবে বাংলাদেশের জন্য আশীর্বাদ ব্যাখ্যা করে, শিক্ষা ও প্রশিক্ষণ কিভাবে মানব সম্পদ উন্নয়নের ভূমিকা পালন করে, সর্বশেষ যে বিষয়টি আছে সেটি হচ্ছে জলবায়ু দ্বারা জনসংখ্যা কিভাবে প্রভাবিত হয় ব্যাখ্যা করে। তো শিক্ষার্থী বন্ধুরা, বাড়ির কাজগুলো তোমরা দেখে নিলে, আশা করি তোমরা বাসায় অনুশীলন করবে। এই করোনাকালীন সময়ে তোমরা অবশ্যই যার যার বাড়িতে অবস্থান করবে এবং অতি প্রয়োজন ছাড়া কেউ বাইরে বের হবে না। আর বাইরে বের হলে অবশ্যই মাস্ক ব্যবহার করবে এবং স্বাস্থ্যবিধিগুলো মেনে চলবে। আমরা বিশ্ববাসী, শুধু বাংলাদেশ না সারা পৃথিবীব্যাপী একটি মহামারী, সুতরাং সবাই আমরা এই মহামারীর বিরুদ্ধে যুদ্ধরত অবস্থায় আছি। আর এই যুদ্ধের জন্য আমাদের সবাইকে নিজেকেই নিজে রক্ষা করতে হবে। এটাই হচ্ছে আমাদের যুদ্ধের মূল অস্ত্র। নিজেদের সতর্কতা নিজেদের কাছে, আমরা নিজেদেরকে সাবধানে রাখবো। সুতরাং
আমরা আশা করি তোমাদের সাথে খুব শীঘ্রই দেখা হবে, খাতার সম্মুখে আমাদের ক্লাস হবে এবং আমরা সবাই এই প্রার্থনাই করব সৃষ্টিকর্তার জন্য আমাদের সবাইকে আবার পুনরায় সম্মুখ সমরে ক্লাস করা সুযোগ করে দেয়, সে আশা ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি।